হাউসে আলোচনা হয়েছে। আমাদের লিডার অফ অপোজিশন এই বাজেটের বিষয়ে যে কথাগুলি উল্লেখ করেছেন সেটাকে সমর্থন করে আমি এই বাজেটের মধ্যে জনগণের জন্য স্পেশালি আমাদের ডিএডিসি এরিয়ার জন্য খুব সুবিধা হবে বলে আমি মনে করি। কারণ কিছুক্ষণ আগে আমরা শিক্ষা বিষয়ে প্রায় 1 ঘন্টার মতো আলোচনা হয়েছে। বাজেটের মধ্যে শিক্ষার জন্য আমাদের যে 19 নম্বর পয়েন্টে উল্লেখ করেছেন উনি, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিএমএসএইচআরআই এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 4টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে। এর শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে খরচ করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2018 সাল থেকে আমি সিমনার কনস্টিটুয়েন্সি বিধায়ক হিসেবে রিপ্রেজেন্ট করছি, এখনো আছি। আমার এলাকায় এখন পর্যন্ত যখন থেকে আমি বিধায়ক হয়েছি তখন থেকে আমি অনেকবার চিঠি দিয়েছি যে আমার এলাকার স্কুলগুলিকে উন্নত করার জন্য, 2 স্টোরি বিল্ডিং করার জন্য এবং যে হাই স্কুলগুলিকে আপগ্রেডেশন করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু আমার এলাকায় এখনো অবধি একটা স্কুলও আমি 2 স্টোরি বিল্ডিং করতে পারি। সুতরাং এই যে 4টি সরকারি বিদ্যালয়ের আধুনিকীকরণ, সেখানে কি আমার সিমনা এলাকার স্কুল থাকবে কি, সেটা আমার প্রশ্ন। এবং যে স্কুলগুলো এখন হাই স্কুলে আছে, প্রচুর ক্লাস 11 ভর্তি হওয়ার জন্য আমার এরিয়াতে এবার প্রবলেম হয়েছে। কারণ আমার এলাকায় প্রচুর হাই স্কুল আছে কিন্তু হাই সেকেন্ডারি স্কুলের সংখ্যা খুবই কম। তাই আমি হাই সেকেন্ডারি ডাইরেক্টরের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছি এবং আপগ্রেডেশনের জন্য একটা স্কুল আখালিয়া হাই স্কুলকে 12 স্কুল করার জন্য সেটা প্রসেসে আছে। যদি মুখ্যমন্ত্রী টেবিলে গিয়ে থাকেন তাহলে কি অবস্থায় আছে এটা আমি জানতে চাই। এভাবে আমাদের যে এডিসি এরিয়াতে শুধু স্কুলের ব্যাপার নয়, পানীয় জলের যে ব্যবস্থা জিডাব্লিউএস, এখানে অতল জল দ্বারাই যে যে সুবিধাগুলি পাওয়ার কথা ছিল। আমি প্রথম থেকেই বলেছিলাম যে এডিসি এরিয়া সবসময় একটি হিলি এরিয়া থাকে, সেটা আখরমরা, লংকরাই, শাকান্তাং, আমার ধর্মরা এলাকাই বলি। জিডাব্লিউএস এর যে রিফ বেশিটা ঢুকে রিফ বেশি পর্যন্ত এখান থেকে জল তোলার ব্যবস্থা করতে পারে, সেখান থেকে ইনোভেটিভ সিস্টেমে যাতে আমার গ্রামের জনগণরা যাতে জল পাওয়া যায় সেই বিভিন্ন ব্যবস্থা এখানে এই বাজেটে জিডাব্লিউএস এর জন্য অনেক টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু আমরা দেখা যায় প্র্যাকটিক্যাল করতে গিয়ে করে অনেক কিছু অসুবিধার সম্মুখীন হয়। তাই আমি মনে করি স্পেশাল ভাবে এডিসি এরিয়ার জন্য, এডিসি এরিয়ার জন্য যাতে জলের ব্যবস্থার জন্য স্পেশাল ভাবে হাইরিক ব্যবহার করেও যদি না হয় তাহলে ইনোভেটিভ সিস্টেমে আমাদের জনগণকে পানীয় জল ব্যবস্থা করার জন্য আমি এখানে বলতে চাই। এবং পানীয় জলের সাথে সাথে পঞ্চায়েত ডিপার্টমেন্টে প্রচুর এখানে অর্থ দেওয়ার জন্য এখানে ঘোষণা করা হয়েছে।
এখানে বলা হয়েছে আগামী 3 বছরে চিফ মডেল ভিলেজের আওতায় 120টি গ্রাম পঞ্চায়েত ভিলেজ কাউন্সিলকে মডেল ভিলেজ হিসেবে উন্নতি করা হবে, যাতে অন্যেরা এইসব গ্রামগুলিকে অনুসরণ করতে পারে। আমি এর জন্য 8 কোটি টাকা ব্যয় করার প্রস্তাব রেখেছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার কনস্টিটুয়েন্সিতে, শুধু আমার কনস্টিটুয়েন্সি নয়, সারা ত্রিপুরার প্রচুর কনস্টিটুয়েন্সিতে মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার মডেল ভিলেজ করা হয়েছে। প্রায় 4.5 বছরের মতো হয়ে গেছে মুখ্যমন্ত্রী যে মডেল ভিলেজ করার বিষয়টা, কিন্তু এখনো প্রচুর গ্রামে কানেক্টিভিটি, একটি গ্রাম থেকে আরেকটি গ্রাম, যে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ করা হয়েছে ওই মডেল ভিলেজেই এখনো প্রচুর গ্রামে কানেক্টিভিটি নেই, প্রশোধিত পানীয় জল নেই, হেলথের ব্যবস্থা ভালো করে নেই, কিন্তু স্কুলের অবস্থা খুবই খারাপ। তাহলে তাদেরকে কিভাবে আমরা মডেল ভিলেজ করতে পারি? মডেল ভিলেজ আমরা করতে ইচ্ছুক, কিন্তু যে শুধু নামে শুধু সাইনবোর্ড লাগানো আছে ওইখানে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, কিন্তু প্র্যাকটিক্যালি সেখানে কিছুই হচ্ছে না। খুব চেষ্টা করেছি, খুব চিঠি দিয়েছি, যে যে গ্রামগুলিতে ওই মডেল ভিলেজের আন্ডারে যে গ্রামগুলিকে এখনো কানেক্টিভিটি হয়নি, এখানে অ্যাম্বুলেন্স যেতে পারেনি, এখানে ওখানে যে কোনো সমস্যা হলে গাড়ি যেতে পারে না, ফায়ার সার্ভিস যেতে পারে না, ওইসব গ্রামগুলিকে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ শুধু নামে না করে ওইটাকে প্র্যাকটিক্যালিও যাতে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ যদি বাইরে থেকে কেউ আসে ওই গ্রামগুলিকে দেখে যাতে বলে যে হ্যাঁ এটাও করেছে, কিন্তু শুধু পোস্টারে শুধু নেম প্লেট দিয়ে মুখ্যমন্ত্রী ভিলেজ করলে হবে না। এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের বিসি এবং ব্লকগুলি চলে, কিন্তু ব্লকগুলির আন্ডারে এখন বিসি যেভাবে চলছে, বিসি সব এডিসি অথরিটির কাছে, কিন্তু বিসি ইলেকশন এখনো হচ্ছে প্রায় 2 বছর পেরিয়ে গেছে। আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করি, আমরা গণতন্ত্র দেশে বাস করি, কিন্তু এখন গণতন্ত্র দেশের মধ্যে এই ভারতবর্ষে এখনো এমন কোনো রাজ্য নেই যে রাজ্যে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত হোক, বিসি হোক 2 বছর পেরিয়ে গেছে কিন্তু ইলেকশন হচ্ছে। রাজ্য সরকার কি করছে? সেখানে আমাদের প্রশ্ন। কারণ যদি আমরা বিসি ইলেকশন না হই, ওইখানে বিসির যে কর্মকর্তারা যারা মেম্বার, চেয়ারম্যান, প্রধান থাকবেন, তারা কিভাবে কাজ চালাবে? ওখানে এখন রাজ্য সরকার বলছে এডিসি অথরিটি থেকে যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান করা হচ্ছে, ওরা ওদের কোথায় চলবে না। হ্যাঁ, তাহলে এখানে শুধু পঞ্চায়েত ইতিহাসের কোথায় কাজ চলছে? এভাবে কিভাবে উপজাতি এরিয়ার এডিসি এরিয়ার লোকেরা সরকারি সুবিধা পাবে সেটা বিবেচনা করা উচিত, এবং সেই বিষয় নিয়ে এই বাজেটে করা উচিত ছিল। নেক্সট আসবো আমি রেভিনিউ ডিপার্টমেন্ট। রেভিনিউ ডিপার্টমেন্টে এখানে বলা হয়েছে, আমাদের অর্থমন্ত্রী বলছে আমি উদয়পুর এবং ধর্মনগরে 67.20 কোটি টাকা ব্যয়ে নতুন জেলা শাসক কার্যালয় নির্মাণ প্রস্তাব করছি। সাবরুম, উদয়পুর, কৈলাসহর, কুমারঘাট এসডিএম অফিস বিল্ডিং এবং এসডিএম রেসিডেন্সিয়াল কোয়ার্টার্স নির্মাণের জন্য আমি আরো 27.99 লক্ষ টাকা ব্যয় করার প্রস্তাব রেখেছি। সেটা দেখে আমার খুবই কষ্ট হয়েছে যে আমি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলাম যে আমার সিংহা এলাকায় একটা ব্লক রয়েছে, সেটা হচ্ছে হেজামারা ব্লক, তার পাশাপাশি আরেকটা আরডি ব্লক রয়েছে, সেটা হচ্ছে লেফুঙ্গা ব্লক। সেই হেজামারা ব্লক এবং লেফুঙ্গা ব্লককে নিয়ে, দুটি ব্লককে নিয়ে একটা এসডিএম করা যায়, তাহলে সেই এসডিএম অফিসটা হলে পরে আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী মোদীজি, ওনার যে ইচ্ছা যে সবকা সাথ সবকা বিকাশ, এই মন্ত্রকে আমরাও বিশ্বাস করি। তাই বলে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যাতে আমাদের প্রশাসনের যে সুযোগ সুবিধাগুলি আমাদের গ্রামগঞ্জে যারা বসবাস করছেন তারা যাতে গ্রামের পাশে যদি
আমাদেরকে এসডিএম এর সুবিধাগুলি পাওয়া যায় সেগুলি সেই কথাগুলি মাথায় রেখেই আমি ওই চিন্তা দিয়েছিলাম। কিন্তু খুবই দুঃখজনক এখানে শুধু সাবরুম কুমারঘাট এই সকল বেস করেই শুধু জেনারেল এরিয়াটাকে বেস করেই যদি আমাদের এসডিএম বিএম অফিসগুলি থাকে তাহলে আমরা কেন চাইবো না মাননীয় ওদিন আমাদের সম্ভব বা আমরা ভাই বলেছিল গ্রেটার ত্রিপুরার কোনোদিন সম্ভব হবে না। এরকমই যদি আমাদের ত্রিপুরার যে পরিস্থিতি হয় স্কুল কলেজ রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য এবং এসডিএম অফিস ডিএম অফিস যদি আমরা চাই বারবার চিঠি দেওয়া সত্ত্বেও যদি না হয় আমরা কেন গ্রেটার ত্রিপুরা চাইব না? এবং গ্রেটার ত্রিপুরার কেউ বিরুদ্ধে নাই, কোনো ধর্ম এবং কোনো জাতির বিরুদ্ধে নয়। আমরা জানি ত্রিপুরা যে ছোট্ট, কিন্তু ছোট্ট হলেও এখানে যেই পরিস্থিতিতে যে লেভেলে ডেভেলপ হওয়ার কথা এভাবে হচ্ছে না। স্মার্ট সিটি হচ্ছে, স্মার্ট মিউনিসিপ্যাল কাউন্সিল হচ্ছে, আমাদের এনসি এরিয়াতে কয়টি স্মার্ট আছে এই। সুতরাং ডেভেলপমেন্ট কিন্তু যাতে প্যারালাল ভাবে হয়, যাতে এনসি এরিয়াতে ডেভেলপমেন্ট হয়, সেইভাবে যদি আমাদের বাজেটে যদি ধরা থাকতো তাহলে আমরা খুবই আনন্দ হতাম। আমরা জানি যে রাজ্য বাদ হলে রাজ্য বেশি হলে পরে উন্নতি হয়, এটা সবাই জানে। আমরা জানি এই পৃথিবীতে আমেরিকা সব থেকে উন্নত দেশ বলে আমরা জানি। আমেরিকাতে মাত্র 32 কোটি মানুষ বসবাস করে। সেই 32 কোটি মানুষের জন্য কয়টি রাজ্য ওখানে? 50টি রাজ্য আছে। এইভাবে ওরা ডেভেলপ হয়েছে। আমাদের ভারতবর্ষে 140 কোটি মানুষ বসবাস করে, সেখানে মাত্র 32টা স্টেট কিভাবে ডেভেলপ সরকারে আমাদের প্রশাসন চলে যেতে পারবে। সুতরাং আমরা মনে করি এই 140 কোটি মানুষের এখানে 100টি রাজ্য হলে কি প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম হবে না। সেখানে সবকিছু সরকারের সুবিধা পেয়ে যাবে এবং জনগণ ডেভেলপমেন্ট করতে পারবে, উন্নতি হবে। সেখানে তো আমাদের কোনো জাতি এবং কোনো ধর্মের বিরুদ্ধে আমাদের এই যে আমাদের দাবি সেটা কোনো জাতি এবং ধর্মের বিরুদ্ধে নয়। সেগুলি নিয়েও আমরা আলোচনা করার জন্য প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আমাদের বিভাগ এনেছিল, কিন্তু সেটা অ্যালাউ করা হচ্ছে না। সব দিক থেকে আমাদেরকে ডিক্লেয়ার করে রাখা হচ্ছে। প্রাইভেট মেম্বার্স রেজুলেশন লটারি করে আমরা অ্যাপয়েন্টমেন্ট হয়েছি, আমরা দিয়েছি, কিন্তু আমাদের এখানে আলোচনা করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে না। তাহলে আমরা কেন বলে চাইব? কেন আমরা আলাদা রাজ্য চাইব? এখানে তো আমরা কোনো কাউকে বিরোধ করে কোনো কিছু বলিনি এবং বলবো না। আসুন এগুলি আলোচনা করা দরকার ছিল। এবং আমি লর ব্যাপারে একটু ডিসকাশন করতে চাই। এখানে ল ব্যাপারে অনেক কিছু বাজেট রাখা হয়েছে, লোক আদালত থেকে আরম্ভ করে আদালত নির্মাণ করা, এই সকল আমরা দেখেছি। কিন্তু ল ডিপার্টমেন্টেও আমাদেরকে কমভাবে ডিপেন্ড করে। আমি ল মিনিস্টারের গোচরে এই বিষয়টা পরিষ্কারভাবে এই হাউসে আজকে আনতে চাই। ত্রিপুরা রাজ্যে পাবলিক প্রসিকিউটর যারা সরকারের জন্য আইনিভাবে অ্যাডভোকেট হয়, এপি, প্রচুর সংখ্যক এপি অ্যাপয়েন্টমেন্ট হয়। কিন্তু আমাদের এসটিরা যারা এসটি এসসি, আমি শুধু এসটি কথা বলছি না, এখানে এসটি এসসি সবাইকে ডিপ্রাইভ করে রাখা হয়েছে। যেখানে আমাদের 31% আমাদের কাগজপত্রে আমরা এসটিরা ওইখানেও অ্যাপয়েন্টমেন্ট হওয়া দরকার ছিল। টিচার বলুন, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার বলুন, যত ডিপার্টমেন্টে আমাদের রিজার্ভেশন থাকে। কিন্তু এই এপিপি নিয়োগের ক্ষেত্রে রিজার্ভেশন হচ্ছে না কেন? সেটা আমি মাননীয় ল মিনিস্টারের কাছে এটা জানতে চাই এবং এই বিষয়টা সিরিয়াসলি ভাবে যাতে দেখা হয় সেটা আমি জানতে চাইব এবং এই বিলটাকে এইগুলি নিয়ে পরিষ্কার করে দেখা হয়। সুতরাং এই বিলটিকে আমি স্ট্রংলি প্রপোজ করছি আগামী দিনগুলিতে যাতে বিল করার এবং আমাদের বাজেট করার সময় আমাদের বলা হয় আমাদের আমি রাখতে পারবো এবং কিভাবে আমাদের রাজ্যটা বলা
এবং সবশেষে আমি পিডব্লিউডি নিয়ে কথা বলতে চাই। পিডব্লিউডিতে আমরা এখানে দেখলাম 10টি নতুন আরসিসি ব্রিজ নির্মাণ করা হবে। 10টি আরসিসি ব্রিজ ভারতীয় উপর যদি 10টি আরসিসি ব্রিজ হয় তাহলে কি হবে? কারণ আমাদের এরিয়াতে প্রায় 3 থেকে 4টি আরসিসি ব্রিজের জন্য 2018 সাল থেকে আমরা প্রপোজাল দিয়ে এই 10টিতে আমার এখানে 4টির মধ্যে একটি করবে কিনা তাও সন্দেহ আছে। এই সকল এখানে 10টি না রেখে যারা যারা যে বিধায়করা জমা দিয়েছে আরসিসি ব্রিজ করার জন্য এবং রুট ডেভেলপমেন্ট করার জন্য ওদের জন্য চিন্তা ভাবনা করা দরকার। এবং যে রুটগুলি এখন বেহাল অবস্থায় পড়ে আছে সেই রুটগুলিও এখন মেরামত করার জন্য আমরা চিফ ইঞ্জিনিয়ার থেকে সেক্রেটারি অফিস সবাইকে নিয়ে দেখছি, যে ভিজিট করছি, তবু আমাদের রুটের যে হাল এই হালগুলিকে এখানে যে বিজেপির ইনচার্জ আমাদের মুখ্যমন্ত্রী ওনাকে এই বিষয়গুলিকে বলতে চাইব যে রুটগুলি যাতে আমরা চলার মতো ব্যবস্থা করে দেন, তাহলে আমাদের এসে